বেশ কিছুদিন দেরি হয়ে গেল। এবারে হোলিতে আমি গেছিলাম বারসানা। উত্তরপ্রদেশের মথুরা থেকে যেতে হয় বারসানা, রাধারানীর জন্মস্থান। অদ্ভুত অভিজ্ঞতা হলো। এই অভিজ্ঞতা সারা জীবনের সঞ্চয়। হোলি উৎসবের আগে এরকম ভাবে ওদের দহনের, যেখানে হোলিকা দহন হবে সেইভাবে সাজায়। কি সুন্দর বলুন! এত সুন্দরভাবে সাজাতে দেখলাম। তারপরেই হোলিকা দহন, বিপুল বিশাল বিশাল হোলিকা দহন হচ্ছে। এবার হোলিকা দহনের যে কাঠ, সেই জ্বলন্ত কাঠ প্রত্যেকের বালতি করে করে, স্টিলের বালতি, অ্যালুমিনিয়ামের বালতি করে করে বাড়ি নিয়ে যাচ্ছে। সেও এক অদ্ভুত জিনিস দেখলাম। মানে ওইটা রেখে দেবে, পরের দিন টিপ হিসেবে পড়বে এবং সারা বাড়িতে ওই ভস্ম ছড়াবে ভারীর পবিত্রতার জন্য। যাই হোক, মথুরা পৌঁছে প্রথম দেখলাম বাঁকে বিহারীর মন্দির। এরও এক অদ্ভুত গল্প। বাঁকে বিহারীকে 1 মিনিটের বেশি কেউ চোখে দেখতে পায় না। সারাক্ষণ পর্দা টেনে দিচ্ছে, আবার পর্দা খুলছে। বাঁকে বিহারী নাকি এতই দুর্বল মনের ঠাকুর, ওকে যদি কেউ মন দিয়ে একবার স্মরণ করে, ও তার সাথেই নাকি চলতে শুরু করে। বাঁকে বিহারী হচ্ছে কৃষ্ণেরই একটা রূপ। তাই জন্য যাতে কৃষ্ণ মন্দির ছেড়ে না যায়, তার জন্যই ওরম ভাবে বারবার পর্দা টানে আর পর্দা খোলে। ভিড় ভিড় যে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত ভিড়। কথিত আছে, ষোড়শ শতকে স্বামী হরিদাস নিধিবনে রাধাকৃষ্ণের তপস্যা করছিল। তার তপ দেখে, তার তপস্যা দেখে রাধাকৃষ্ণ খুশি হয়ে তাদের দর্শন দেন এবং রাধা আর কৃষ্ণ একই অঙ্গে মিশে ত্রিভঙ্গ রূপ নেয়। সেই হচ্ছে বাঁকে বিহারী। সেই মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়। এই মূর্তি এতই সুন্দর আর এতই চঞ্চল বলে এর নামকরণ হয়েছে বাঁকে বিহারী। কথিত আছে, এখানে কৃষ্ণের চোখ এত সুন্দর, সত্যি কথা বলতে ভালো করে দেখতে পাইনি। প্রতি 1 মিনিট 1.5 মিনিটের মধ্যেই পর্দা টেনে দিচ্ছে। কৃষ্ণের চোখে চোখ রেখে ভক্ত যদি তার কাছে চায় যে তুমি আমাকে আশ্রয় দাও, কৃষ্ণ সাথে সাথে তার সাথে নাকি চলে যায়। সেই কারণে এখানে পর্দা দেওয়া থাকে। ওরকম 1 মিনিট 1.5 মিনিট পর পরই পর্দা খুলবে, আবার ওই পলকের মধ্যেই তোমায় দেখতে হবে, নাহলে তুমি দেখতে পাবে না। তার কারণে ভালো করে দেখা যায় না কৃষ্ণকে। এই জন্য আমি টিভির পর্দা থেকে ছবি তুলে নিয়ে এসেছি। মন্দিরের লোক তো দেখতেই পাচ্ছেন, তিল ধারণের জায়গা নেই, পাগলের মতন সব করছে, উন্মাদ হয়ে গেছে কৃষ্ণ নামে, রাধা নামে। সত্যি কথা বলতে গেলে, যার মধ্যে ভক্তি নেই, এখানে পৌঁছলে তার মধ্যে কৃষ্ণ ভক্তি ভরপুর হয়ে উঠবে। আর একটা জিনিস, এই মন্দিরে কোনো বাদ্যযন্ত্র বা ঘন্টা নেই। মানে আমরা যেমন মন্দিরে গেলে ঘন্টা বাজাই, সেটা এখানে নয়। এখানে কৃষ্ণকে শিশু হিসেবে পুজো করা হয়। তাই শিশু যাতে কোনো আওয়াজে ভয় না পেয়ে যায়, সেই জন্য কোনো ঘন্টা বা বাদ্যযন্ত্র এখানে নেই। খুব আস্তে আস্তে ডাকতে হয়, কানহা কানহা, কৃষ্ণ কৃষ্ণ, এইভাবে সবাই ডাকে। বাঁকে বিহারীও বলে থাকে সবাই। 1864 সালে এই মন্দির স্থাপিত হয় এবং কৃষ্ণ মন্দির হিসাবে এটা খুবই বিখ্যাত মথুরায়, উত্তরপ্রদেশে এই মন্দিরটা। মথুরা থেকে অটো করে বৃন্দাবন যেতে হয়। বৃন্দাবনেই এই হচ্ছে বাঁকে বিহারীর মন্দির। সারা দিন রাতি দর্শন হয়। সকালবেলা, রাত্রে, সারা রাত না, রাত্রি 10টায় বন্ধ হয়ে যায় মন্দির, আর দুপুরে 3টের সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4:30 5টার সময় খোলা হয়। এই হচ্ছে এখানকার নিয়ম। এরপর চললাম বারসানা, যার জন্য এসেছিলাম। কথায় আছে, বর্ষানা কিন্তু সবাই যেতে পারে না। স্বয়ং রাধারানী নাকি যদি না ডাকে, বর্ষানায় যাওয়া যায় না। 350 সিঁড়ি টপকে বর্ষানায় রাধারানীর মন্দিরে যেতে হয়। কিন্তু বিশ্বাস করবেন না, আমি এরকম আবির খেলা দেখিনি। বস্তা বস্তা লোকে আবির নিয়ে যাচ্ছে, যেতে যেতে আবিরে পা ডুবে যাচ্ছে। এই যে কি অদ্ভুত! সবাই আপন আনন্দে নাচছে, রাধা রাধা বলে চেঁচাচ্ছে। এই অনুভূতি আপনাদের বলছি, যদি না যান না, এই অনুভূতি বুঝতে একবার অন্তত বারসানাতে রাধারানীর কাছে হোলি খেলে আসবেন। ওখানেও এরকম পর্দা দেওয়া আছে, কারণ এত রং উঠছে, ঠাকুরের মূর্তি নষ্ট হয়ে যাবে বলে এইভাবে পর্দা দেওয়া আছে। ভীষণ ভীষণ মানে অদ্ভুত অভিজ্ঞতা। মানুষ পাগল হয়ে গেছে রাধা রাধা করতে করতে। এই যে কি জিনিস, যে যায় সেই বোঝে রাধা প্রেম কি, কৃষ্ণ প্রেম কি। কথিত আছে, এই বর্ষানাই হচ্ছে রাধারানীর জন্মস্থান এবং লীলার ভূমি। আমি ওখানে রাধারানীর জন্য সিঙ্গার নিয়ে গেছিলাম। সিঙ্গারের মধ্যে চুড়ি ছিল, সিঁদুর, আলতা, তারপরে মেহেন্দি কোণ, আবির তো ছিলই, এছাড়া টিপ ছিল,
অনেক কিছু। আর কৃষ্ণের জন্য বাঁশি নিয়ে গেছিলাম। কৃষ্ণের বাঁশিটা কৃষ্ণের পাশে দিয়েছিল পুরোহিত মশাই। আবিরগুলো, চুড়িগুলো রাধারানীর পায়ের কাছে দিয়েছিল। এত আনন্দ পেয়েছিলাম। আর ওই পুরোহিতে রাধারানীর একটা মালা আমার গলায় দিয়েছিল, গোলাপের মালা। খুব খুব আনন্দ পেয়েছি। এই যে কি অনুভূতি, এগুলো না মানে গেলে, এই অভিজ্ঞতার সামনে না পড়লে বলে সবকিছু বোঝানো যায় না। হোলির একদিন আগে এখানে হয় লাঠ মারলো হোলি, সেটা আমার দেখা হয়নি, সেটাও একটা দারুণ গল্প। সেটা হচ্ছে মথুরার বৃন্দাবনের ছেলেরা সব এখানে আসে হোলি খেলতে, আর এখানকার যারা মেয়েরা তারা ওই লাঠি দিয়ে পুরুষদের মারবে, আর পুরুষরা একটা করে ঝুড়ির মতন ইয়ে প্রোটেকশনের জন্য জিনিস নিয়ে সেটা দিয়ে আটকাবে। ভারী মজার। এই যে পুরো বার্সানা গ্রামটা মনে হয় যেন কোনায় কোনায় রাধারানীর স্মৃতি রয়েছে। ভীষণ ভীষণ নস্টালজিক মনে হলো। সত্যি মনে হলো রাধারানীর যুগে পৌঁছে গেছি। এইটা হচ্ছে রাধারানীর বাড়ি। এখানে হোলিতে যেমন দূর দূর থেকে মানুষ আসে, তেমন রাধাষ্টমীতেও ভীষণ বড় উৎসব হয়। প্রতিটা জায়গায়, সত্যি কথা বলতে মথুরা বৃন্দাবনের প্রতিটা জায়গায় একদম কৃষ্ণময়, রাধাময়, ভীষণ ভীষণ সুন্দর। অনেক পুরনো জিনিস এখানে এই বার্সানা হচ্ছে মথুরা থেকে 42 কিলোমিটার দূরে, আর বৃন্দাবন থেকে 50 কিলোমিটার। আমাদের যেতে গেলে অবশ্যই মথুরা হয়েই যেতে হবে, মথুরা স্টেশনে নামতে হবে। আপনি মথুরাতেও থাকতে পারেন, অথবা অটো নিয়ে, অটো 200 টাকা করে নিল, বৃন্দাবনে পৌঁছে যান। সেখানে গিয়ে থেকে আপনি বার্সানা দেখুন। তারপর বার্সানাতে দেখে এরপর রাধাকুঞ্জ, যেখানে রাধারানী চান করতো। তারপরে হচ্ছে এখানে দেখলাম গোবর্ধন পাহাড়, রাধারানী জলাশয় তো দেখলাম, যেখানে রাধারানী স্নান করতেন। এই যে রাধারানী জলাশয়, এই মাঝখান দিয়ে একটা ভাগ আছে, সেখান দিয়ে নাকি কৃষ্ণ আসতেন, এসে মিলিত হতেন। খুব পবিত্র মনে করে সবাই। আমিও জল ছুঁয়ে প্রণাম করলাম। ভীষণ ভীষণ ভালো লেগেছে এই রাধারানীর জন্মস্থান বার্সানা। সারাদিন ধরে বার্সানার কোনায় কোনায় ঘুরলাম, রাধাকুঞ্জে এসে তার তার চরণ স্পর্শ করলাম। এখানে নাকি ভোরবেলা পুজো দিতে আসে অনেকেই। আমি তো থাকবো না, আমি তো বৃন্দাবনে ছিলাম। রাত্রিবেলা এসে আবার আমি বাঁকে বিহারীর মন্দির দর্শন করলাম। বাঁকে বিহারীর মন্দিরের কাছে আমাদের হোটেলটা ছিল, সেটাও দর্শন করলাম। পরের দিন সকালবেলা পুরো বৃন্দাবন ঘুরতে চললাম। পুরো বৃন্দাবনে অনেক মন্দির, তার মধ্যে হচ্ছে এখন হয়েছে একটা হচ্ছে চারধাম মন্দির, যেখানে হচ্ছে বৈষ্ণোদেবীর মায়ের মূর্তি রয়েছে। বৈষ্ণোদেবী যেতে গেলে যেরকম ভাবে মূর্তিগুলো থাকে ঠিক সেইভাবেই রয়েছে। তাছাড়াও এটা আরো সুন্দরভাবে সাজানো। আর ইস্কনের মন্দিরটাও এখন খুব সুন্দর করেছে। আর একটা জিনিস এখানে জানেন, ইস্কনের মন্দিরে একটা ঘর আছে চৌকো খুব খুব কাটা, সেইখানে ঢুকে আপনাকে হরে কৃষ্ণ বলে 108 বার জপ করতে হবে। দারুণ ব্যাপার হলো এটা। আমরা তো সংসারী মানুষ, এত সময় পাই না ঈশ্বর দর্শনের, ঈশ্বর ডাকার, কিন্তু এইখানে গেলে পুরোটাই তীর্থ হয়ে যায়। এই যে এটা হচ্ছে চারধাম মন্দির। হাওড়া ও শিয়ালদা দিয়ে অনেক ট্রেনই মথুরায় সোজাসুজি যায়। তার মধ্যে বিশেষ ট্রেনগুলি চম্বল এক্সপ্রেস, উদয়পুর সিটি। তাছাড়া আপনি এখান থেকে দিল্লি পৌঁছে যান। দিল্লি থেকে বাই কারেও যেতে পারেন, আর দিল্লি থেকে অনেক লোকাল ট্রেনও আছে যেগুলো মথুরায় যাওয়া যায়। সেটা করলেও অনেক সুবিধা হয় মথুরা যাওয়ার। আর বাই এয়ার যেতে আগ্রার খেরিয়া বিমানবন্দর আছে, সেখানে নেবে 58 কিলোমিটার দূরে, বাই কারে মথুরা পৌঁছে যেতে পারেন। ভীষণ ভালো লাগবে মথুরা বৃন্দাবন দর্শন। আপনাদের একটা কথা বলি, যখনই রাধাকৃষ্ণের মন্দিরে যাবেন সবসময় চেষ্টা করবেন রাধারানীর জন্য কিছু সাজার জিনিস, টিপ, চুড়ি, সিঁদুর, আলতা, তারপরে এমনি মেহেন্দি কোণ, চুনরি, এসব নেবেন। আর কৃষ্ণের জন্য বাঁশি নেবেন। দেখবেন নিজেরও ভালো লাগবে। খুব খুশি হয় রাধারানী আর কৃষ্ণ নাকি এই পেলে। আর ওই বাঁশিটা যেন বাঁশেরই হয়, যেটা লোকে বাজাতে পারে। তবে অবশ্যই নিজেও টেস্ট করবেন না, আর কাউকে দিয়ে বাজিয়েও নেবেন না। একদম সুন্দরভাবে কিনে কৃষ্ণকে দিন আর মনস্কামনা জানান। দেখবেন ফল পাবেনই পাবেন। এটা কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা বলছি। এটা সেই ইস্কনের মন্দির বলছিলাম যে খুব সুন্দর হয়েছে, এখন মন্দিরটা আরো সুন্দর করেছে, ভীষণ সুন্দর। নাম দিয়েছে সূর্য মন্দির।
এই মন্দিরটা। আর এই সেই যে ঘর বলছিলাম, যেখানে এই খোপে খোপে হাঁটতে হবে, সাদা খোপগুলো পা দিতে হবে আর হরে কৃষ্ণ হরে রাম বলতে হবে। এইভাবে 108টা খোপ পেরিয়ে তারপরে মূল মন্দিরে ঢুকতে পারবেন আপনারা। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের হাজারবার অসংখ্যবার ধন্যবাদ। এইভাবেই সাথে থাকুন, পাশে থেকে উৎসাহিত করুন। নমস্কার। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।